হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি ডাব্লিউবিসিএস প্রিলিমস 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যারা প্রথমবার ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের 25 কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে আসবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে। এবং আজকে আমরা 2001 সালের ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো ডিসকাস করবো। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে, সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে দেওয়া হয়। এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। দেখো, এই ভিডিও সিরিজটা স্পন্সর করছে আনএকাডেমি। তো আনএকাডেমি তোমাদের জন্য কিছু স্পেশাল ব্যাচ কোর্স এবং মক টেস্ট সিরিজ শুরু করেছে। সবার প্রথম দেখো, তোমরা যারা ডাব্লিউবিসিএস মেন্স এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ব্যাচ 2 শুরু হয়েছে। তো এটা তোমার 2 মাসের কোর্স। তো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার তোমাদের মক টেস্ট এবং ক্লাসগুলো করিয়ে দেবে। ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো। কোড চাইলে GSG10 এই কোডটা তোমরা ইউজ করে নেবে। সেকেন্ড আরেকটা তোমার আগমন ফাউন্ডেশন কোর্স আরেকটা শুরু হচ্ছে, যারা পুরো একদম প্রিলিমস এবং মেন্স মিলে প্রিপারেশন নিচ্ছ 12 মান্থের কোর্স। এটাও দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ তোমাদের টিচার, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যারা রিসেন্টলি ডাব্লিউবিসিএস প্রিলিমস যেটা এবছর দেবে তোমাদের জন্য আরেকটা ক্র্যাকার ব্যাচ শুরু হয়েছে, এটা 4 তারিখ থেকেই শুরু হয়েছে। এটা দেখতে পাচ্ছ তোমার সাবজেক্ট ওয়াইজ টিচার, মক টেস্ট, পিডিএফ সমস্ত কিছু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তো এইগুলো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, তো সেখান থেকে তোমরা একটু এগুলো দেখে নেবে। এবং দেখো, যারা প্লাস কোর্স যারা তোমরা নিয়েছো বা নেবে ইন ফিউচার, তো তোমাদের জন্য মক টেস্ট সিরিজও শুরু হয়ে গেছে। তো এগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এনরোল করার জন্য, যে এই GSG10 এই কোডটা ইউজ করে নেবে। এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে 6 মাস 12 মাস এবং 24 মাসের যে তোমাদের কোর্সগুলো রয়েছে সাবস্ক্রিপশন প্ল্যান, তো সেইগুলোর অরিজিনাল প্রাইস এটা। এই GSG10 এই কোডটা যখন ইউজ করবে তোমরা 10% করে প্রত্যেকটা কোর্সে ছাড় পেয়ে যাবে। তো যারা যখনই সাবস্ক্রিপশন নেবে বা ইন ফিউচার তখন এই কোডটা ইউজ করে নেবে, দেখবে তোমাদের 10% টাকা সেভ হবে। প্রথম প্রশ্ন চলে আসি আমাদের, দেখো কি এসছে, ফসজিন নিম্নোক্ত কোনটির একটি সাধারণ নাম। তো এই টাইপের প্রশ্ন তোমাদের সব ধরনের পরীক্ষায় আসছে। তোমরা যেটা দেখবে, আমরা গ্রুপ ডি জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার ক্লাস করিয়েছিলাম, সেখানেও দেখবে এই সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের এসেছিল। তো এখানে আমাদের অ্যান্সার কি হবে, ফসজিন নিম্নোক্ত কোনটির সাধারণ নাম। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কার্বোনাইল ক্লোরাইড, অপশন ডি হচ্ছে এখানে একটা সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে ফসজিন সাধারণ নাম হচ্ছে কার্বোনাইল ক্লোরাইড, এর তোমার ফর্মুলা হচ্ছে COCl2, এটি হচ্ছে একটি বিষাক্ত গ্যাস। এর সাথে মনে রাখবে যে ফসজিন হলো একটি প্রধান শিল্প রাসায়নিক, যা প্লাস্টিক এবং কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয়। ঘরের তাপমাত্রায় ফসজিন একটি বিষাক্ত গ্যাস। ঠান্ডা এবং চাপ দিয়ে ফসজিন গ্যাসকে তরলে রূপান্তরিত করা হয় এবং এটা তোমাদের ট্রান্সফারও করা হয় এবং সংরক্ষণও করা হয়। নেক্সট প্রশ্ন চলে আসি, চোখের রেটিনার উপর গঠিত একটি বস্তুর প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব কেমন হয়। চোখের রেটিনার উপর গঠিত একটি বস্তুর প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি কেমন হয়। তো এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হয় বাস্তব এবং উল্টানো, মানে হচ্ছে রিয়েল এবং ইনভার্টেড। তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে আমাদের চোখের রেটিনা একটি বস্তুর চিত্র সর্বদা বাস্তব এবং উল্টানো আকারে থাকে, কারণ চোখের লেন্স বস্তুর দূরত্ব সামঞ্জস্য করতে তার ফোকাল দৈর্ঘ্য পরিবর্তন করতে পারে, যাতে সর্বদা রেটিনায় আমরা বাস্তব এবং উল্টানো চিত্র তৈরি হয়। একটি লোহার বল এবং একটি একই ভরের একটি কাঠের বল এই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। এবার বলছে ছেড়ে দেওয়ার পর যে বায়ুর যে সান্দ্রতা, মানে বায়ুর বলে যে ঘর্ষণ সেটা শুরু হয়, তোমাদের সেটাকে তোমরা অবহেলা করতে বলছে, মানে সেটাকে তোমাকে ছেড়ে দিতে বলছে। তাহলে কি কোন ঘটনাটা ঘটবে। তো মনে রাখবে, যখনই তুমি বায়ুর সান্দ্রতাকে অবহেলা করবে তখন তোমার উভয় একসাথে মাটিতে পৌঁছাবে, মানে লোহার বলটা এবং কাঠের বলটা দুটোই একসাথে মাটিতে পৌঁছাবে। অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। কেন, কারণ দুটোরই তোমার ভর কিন্তু এক। এবারে মনে রাখবে যে লোহার বল এবং কাঠের বল যখনই একই উচ্চতা থেকে শূন্যে ছেড়ে দেওয়া হয় তখন বায়ুর প্রতিরোধের অভাবের কারণে একই সময়ে তারা অভিকর্ষজ ক্রিয়ার ঠিক মাটিতে পৌঁছাবে, মানে জি এর তোমার ক্রিয়ার ঠিক মাটিতে পৌঁছাবে। এবং মনে রাখবে গ্যালিলিও বক্তব্য কি বলেছিলেন, যে বায়ুর প্রতিরোধের অনুপস্থিতিতে, মানে যদি বায়ু শূন্য স্থান যেটা বলে থাকে, যেখানে এটা বলেছে যে সমস্ত দেহ একই ত্বরণে পড়ে। একই ত্বরণ বলতে কি, আমরা জি এর ভ্যালু আমরা কি জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা সেই জন্য দুটোই একসাথে মাটিতে পৌঁছাবে। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিচের কোন মিশ্রণকে আলাদা করার ফানেল ব্যবহার করে আলাদা করা হয়, মানে সেপারেট করা হয়, সেপারেট করার ফানেল ব্যবহার করে সেপারেট করা হচ্ছে। তো অপশন দেখি আমরা বলে দিতে পারবো যে জল এবং তেল এটা কখনোই মিক্স হয় না, তো এটা আলাদা করার ফানেল ব্যবহার করে এই দুটোকে সেপারেট করা হয়। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নোক্ত কোনটি ক্লোরিনের উপাদান নয়, এগুলোর মধ্যে কোনটা ক্লোরিনের উপাদান নয়। দেখো, তোমরা যখন পরীক্ষায় প্রশ্ন দেবে বা যখন কোনো মক টেস্ট সিরিজ দেবে
তখন প্রশ্নটাকে পুরো পড়ার চেষ্টা করবে। এই টাইপের প্রশ্ন যে উপাদান 9 পর্যন্ত অনেকজনা পড়ে না, তারপর ভুল অ্যান্সার করতে চলে আসে। তো অবশ্যই এগুলো পড়বে যারা প্রথমবার ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ। এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে তোমাদের পরীক্ষায়। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ক্লোরোফিল, এটা ক্লোরিনের উপাদান নয়। কারণ কি, এবার দেখো সবার প্রথম ডিডিটির ফুল ফর্ম কি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এটা হচ্ছে একটা কীটনাশক যা কৃষিতে ব্যবহৃত হয়। এর ফর্মুলা দেখো C14H9Cl5। এই যে Cl, এটা হচ্ছে ক্লোরিন, তো এটা ক্লোরিনের একটা উপাদান হয়ে গেল। সেকেন্ড দেখো ক্লোরোফর্ম, যেটা অপশন সি তে রয়েছে, এর ফর্মুলা হচ্ছে CHCl3, তো এখানেও ক্লোরিন রয়েছে। এরপর দেখো ব্লিচিং পাউডার আসল নাম কি, তো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত হচ্ছে CaOCl। তো এই দেখুন দুটো Cl রয়েছে এখানে, তো এটাও ক্লোরিন। এবং এটা দেখো জল পরিশোধন এবং ব্লিচিং এজেন্ট হিসাবে ক্লোরিন পাউডার অথবা ব্লিচিং পাউডার নামে পরিচিত। একটি কাঁচের বাল্ব একটি সংবেদনশীল তুলাদণ্ডের দ্বন্দ্ব ভারসাম্যের উপর একটি পিতলের ওজন দ্বারা ভারসাম্যপূর্ণ। এই ভারসাম্য একটি বেল জার দ্বারা আবৃত থাকলে যা পরে খালি করা হয়। এবার নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটবে। তো এইগুলো একটু টাফ টাইপের প্রশ্ন। এই টাইপের প্রশ্ন যদি তোমার অ্যান্সার জানা না থাকে অবশ্যই পরীক্ষাতে স্কিপ করবে, আন্দাজে অ্যান্সার করার চেষ্টা করবে না। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে যে বাল্ব ধারণকারী প্যানটি তোমার নিচে যাবে। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লাইসিন একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, এর কারণ হলো কি। এই একদম ভুল করবে না, অনেক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে, তোমাদের এসএসসির পরীক্ষায় বিভিন্ন যে সিজিএল সিএইচএসএল হয় সেখানে এসছে, এনটিপিসির পরীক্ষায় এসছে, ওকে, এবং তোমাদের ডাব্লিউবিসিএস মেন্সও যত সম্ভব এই প্রশ্নটা এসছে। তো লাইসিন একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, কারণ হচ্ছে এটা আমাদের শরীরে তৈরি হয় না, এটা আমাদের খাবারের মাধ্যমে সরবরাহ করতে হয়। তো অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে লাইসিন হচ্ছে একটা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, কারণ এটা আমাদের শরীর দ্বারা সংশ্লিষ্ট হতে পারে না, তাই এটি খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে সরবরাহ করা হয়। ধাতুবিদ্যায় শিলা পদার্থ বা রক মেটেরিয়াল যেগুলো থাকে, তো সেইগুলো অপসারণের জন্য ব্যবহৃত পদার্থকে কি বলা হয়। ধাতুবিদ্যায় শিলা পদার্থ বা রক মেটেরিয়াল অপসারণের জন্য ব্যবহৃত পদার্থকে কি বলা হয়, তো এটাকে বলা হয় ফ্লাক্স। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে ফ্লাক্স এটা ধাতুবিদ্যায় আকরিকের গলিত প্রবর্তিত যে কোনো পদার্থ তরলতা বাড়াতে এবং স্ল্যাগ আকারে আপত্তিকর অমেদ অপসারণ করতে, চুনাপাথর সাধারণত লোহার আকরিক গলানোর জন্য এই উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। এবং ফ্লাক্স হিসাবে ব্যবহৃত অন্যান্য উপকরণ এক্সাম্পল হচ্ছে সিলিকা, ডলোমাইট, চুন, বোরক্স, ফ্লোরাইড। তো এগুলো মনে রাখবে এক্সাম্পল। এটাও কিন্তু একটা কিন্তু বলবো স্ট্যান্ডার্ড প্রশ্ন, যেটা অনেক পরীক্ষায় আসে না, কিন্তু তোমরা যেহেতু ডাব্লিউবিসিএস দিচ্ছ তো এই টাইপের প্রশ্ন আসবে। দেখো এটাও দেখো একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে। এন অভিন্ন পরিবাহীর সমতুল্য রোধ কত গুণ হবে যদি তাদের সমান্তরাল বিন্যাসকে মানে প্যারালাল কানেকশনকে সিরিজে কানেক্ট করতে বলছে, তাহলে কি পরিবর্তন হবে, কত গুণ পরিবর্তন হবে। তো এটার পরিবর্তন হবে এন স্কয়ার। কিভাবে হচ্ছে একটু বুঝে নাও, তাহলে তোমরা পারবে। দেখো সবার প্রথম প্যারালাল কানেকশনে কি হয়, 1/r ইকুইভ্যালেন্ট সমান প্রত্যেকটা রেজিস্ট্যান্স কি হচ্ছে 1/r এন টার্ম পর্যন্ত। দেখো এন টার্ম পর্যন্ত বলেছে, তো এটা এরকম করে কি হয়, তাহলে 1/r ইন্টু এন সমান n/r হয়, nth টার্ম যখন হয়, তো সেই জন্য এখানে n/r লিখেছি। এরপর দেখো এখানে একটু বুঝবে যে তাহলে আর 1/r ইকুয়াল টু আমরা যদি পেলাম n/r, তাহলে r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হবে, এটা উল্টে যাবে, r/n হবে, সেটাই লিখেছি। এবার এখানে দেখো এই যে উপরে ছোট্ট r যেটা স্মল r যেটা রয়েছে সেটা ইকুয়াল টু লিখতে পারি কোনাকুনি যদি গুণ করি, দেখো এই r ইকুইভ্যালেন্ট হলো কিছু নয় মানে 1, তো তোমার স্মল r সমান কি হচ্ছে r ইকুইভ্যালেন্ট ইনটু n, তো সেটা এখানে লিখেছি। এরপর দেখো এটা তো প্যারালাল কানেকশন হয়ে গেল মানে সমান্তরাল। এবার তোমাকে বলেছে এটা যদি সিরিজে কানেক্ট করা হয় তখন কি হবে, কত গুণ হবে। তো দেখো তোমার যখন এটাকে সিরিজে কানেক্ট করা হবে তখন আর ইকুইভ্যালেন্ট বা রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট যেটা কি হয় r+r+r মানে n টার্ম পর্যন্ত, তুমি কি লিখতে পারো, সমান তুমি লিখতে পারো n ইন্টু আর, n আর হয়ে গেল। এই যে স্মল r যেটা রয়েছে এটার ভ্যালু এখান থেকে আমরা পেয়েছি n ইন্টু আর ইকুইভ্যালেন্ট। তাহলে আগে একটা n রয়েছিল, এই যে nটা রয়েছে, আর একটা এই r এর ভ্যালু পুট করলাম n ইন্টু আর ইকুইভ্যালেন্ট, তো n ইন্টু আর ইকুইভ্যালেন্ট। এবার এই যে n, এই n কে n দিয়ে গুণ করলে কি হয় n স্কয়ার, তো n স্কয়ার ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট। পরিবর্তন কি হলো n স্কয়ার হলো, রেজিস্ট্যান্সের পরিবর্তন কি হলো n স্কয়ার হলো, সেই জন্য এখানে তোমার অ্যান্সার হয়েছে কি অপশন বি। নেক্সট চলে আসি, পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট ব্যবহার করা হয় কি হিসাবে। তো আমরা প্রত্যেকে জানি যে এটা মডারেটর হিসাবে কাজ করে, এবং মডারেটর তো আমাদের অপশনে নেই, তখন তাহলে আমরা অ্যান্সার কি করব,
তো মনে রাখবে পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট ব্যবহার করা হয় নিউট্রনের বেগ কমানোর জন্য। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো মনে রাখবে পারমাণবিক প্রকৌশলে একটি নিউট্রন মডারেটরের এমন একটি মাধ্যম যা দ্রুত নিউটনের গতি কমিয়ে দেয়। তো মডারেটরের কাজই হচ্ছে যে নিউটনের গতিকে কমানো। তো সেটাই অ্যান্সার হচ্ছে, যে প্রশ্ন অ্যান্সার কিন্তু এক, গ্রাফাইট মডারেটর হিসাবেই কাজ করে। কি কাজ করে? যে নিউটনের বেগটাকে কমায়। তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো বুঝতে পারলে? এর সাথে মনে রাখবে যে ডাইরেক্ট অনেক সময় তোমাদের পরীক্ষায় চলে আসে যে পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট মডারেটর হিসেবে কাজ করে। মডারেটর অপশন না থাকলে কি হবে? মডারেটর কাজ কি? যে নিউটনের যে বেগ সেটাকে কমানো। নিম্নোক্ত কোনটির উপর একটি কোষের ইএমএফ নির্ভর করে না? আবার দেখো এখানে না বলেছে। এগুলোর মধ্যে কোনটির উপর একটি কোষ বা সেল যেগুলো রয়েছে সেখানে ইএমএফ নির্ভর করে না? তড়িৎ কোষ যেগুলো, ইলেকট্রিক কোষ যেগুলো রয়েছে তার কথা বলা হয়েছে এখানে। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে যে কোষের আকার। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে ইএমএফ ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। অপশন এ হচ্ছে এখানে এটা আমাদের সঠিক অ্যান্সার। ড্যাশ হচ্ছে একটি অ্যান্টিভিটামিন। তো এগুলোর মধ্যে কোনটি হচ্ছে একটি অ্যান্টিভিটামিন? তো মনে রাখবে এগুলোর মধ্যে পাইরিথিয়ামিন এটা হচ্ছে একটা অ্যান্টিভিটামিন। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে বিটা ক্যারোটিন হচ্ছে একটা প্রোভিটামিন ও ক্যারোটিনয়েড হিসাবে এটা ব্যবহৃত হয়। তো সবার প্রথম মনে রাখবে অ্যান্টিভিটামিন জিজ্ঞেস করলে পাইরিথিয়ামিন এবং বিটা ক্যারোটিন যেটা অপশন এ তে রয়েছে এটা হচ্ছে একটা প্রোভিটামিন। অনেক সময় পরীক্ষায় এই প্রশ্নগুলো দিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? একটি তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধ জীবনকাল মানে হচ্ছে হাফ লাইফ টাইম হচ্ছে 3 দিন। এবার বলেছে কতদিন পর এর 1 গ্রাম পরিবর্তিত হয়ে 0.125 গ্রাম হবে। তো এই যে অর্ধ জীবনকাল 3 দিন, তখন তার যে যেটা রয়েছে ডাটা সেটা হচ্ছে 1 গ্রাম। এবার বলেছে অর্ধ জীবনকাল কত হলে কতদিন পর হবে 0.125। তো কিভাবে করব? সবার প্রথমে এটা অ্যান্সার হচ্ছে 9 দিন পর, টোটাল 9 দিন পর হবে। কিভাবে হচ্ছে একটু ডাটা দেখো, যে তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধ জীবনকাল হচ্ছে 3 দিন। এই যে 1 গ্রাম, তো এখানে লিখেছি শুধু 1 লিখেছি 1 গ্রামের জায়গায়। তো এটা হচ্ছে কত? 3 দিন লাগছে। তাহলে এর 3 দিন পর কি হবে? আরো অর্ধেক জীবনকাল পেরোলে 0.5 হবে। আরো 3 দিন পর মানে 3 + 3 6 দিনের দিন কি হবে? এটা আরো অর্ধেক হয়ে যাবে। 0.5 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, মানে অর্ধেক মানে 2 দিয়ে ভাগই হলো, তো কি আসবে? 0.25। ওকে। আরো 3 দিন পর মানে 9 নম্বর দিনে কি হবে? এই 0.25 যেটা রয়েছে এটাকে আবার 2 দিয়ে ভাগ করো, কি আসবে? 0.125। সেই জন্য এখানে অ্যান্সার হচ্ছে আমাদের কি, যে 9 দিন পর 1 গ্রাম পরিবর্তিত হয়ে 0.125 গ্রাম হবে। এবং এই সেম প্যাটার্নের প্রশ্ন দুদিন আগে তোমাদের দেখবে WBCS এর মেন্স এর আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ক্লাসগুলো করাচ্ছিলাম সেখানে এই সেম প্যাটার্নের প্রশ্ন এসেছিল। তো এই যে অর্ধ জীবনকাল বা হাফ লাইফ টাইম এই চ্যাপ্টারটা অবশ্যই তোমরা যারা WBCS প্রিলিমস প্লাস মেন্স প্রিপারেশন নিচ্ছ অবশ্যই এই চ্যাপ্টারটা পড়বে। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, 1 নম্বর আসবেই আসবে। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসি। গ্লাস সেরা হিসাবে বর্ণনা করা হয়। গ্লাস মানে যে কাঁচ যেটাকে বলছে সেটা কথাই বলা হয়েছে, কাঁচের গ্লাস যেগুলো সেটাকে বলেছে গ্লাস, সেটা সেরা হিসাবে বর্ণনা করা হয় কি? তো মনে রাখবে এটা হচ্ছে একটি সুপার কোল্ড দ্রবণ হিসাবে বর্ণনা করা হয়। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে কাঁচ একটি নিরাকার এবং স্বচ্ছ কঠিন। কাঁচ হলো একটি স্বচ্ছ উপাদান যা প্রাপ্ত হয় যখন অত্যন্ত সান্দ্র সিলিকেটের একটি জটিল মিশ্রণ মাঝারিভাবে দ্রুত শীতল হওয়ার পরে স্ফটিকীকরণ ছাড়াই একটি নিরাকার অনমনীয় শরীরে দৃঢ় হয়। এটি মূলত হচ্ছে একটি সুপার কুলড তরল, যা এবং কাঁচকে একটি সুপার কুলড তরল বলা হয় কারণ এটার একটি ক্রিস্টালাইন স্ট্রাকচার থাকে না বা করে না, তো গঠন করে না ক্রিস্টালাইন স্ট্রাকচার, সেজন্য কাঁচকে বা গ্লাসকে তোমার সুপার কুল তরল বা সুপার কুল দ্রবণ বলা হয়। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। ওপেন হার্ট প্রসেস দ্বারা ইস্পাত তৈরিতে ঢালাই লোহা মানে হচ্ছে কাস্ট আয়রনে ফসফরাস ব্যবহার করা হয় না, কিন্তু অশুদ্ধ ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয়। এবার বলেছে এই চুল্লিতে তোমার নিম্নোক্ত কোনটির আস্তরণ থাকে? এই প্রসেসের জন্য চুল্লিতে কোনটির আস্তরণ দেওয়া হয় সেটা জানতে চেয়েছে। তো এটারও প্রশ্ন স্ট্যান্ডার্ড তোমরা বুঝতে পারছো কেমন ধরনের। দেখো, পিগ আয়রন, কাস্ট আয়রন, এই টপিকগুলো একটু পড়বে, এই টপিক থেকে তোমাদের প্রশ্ন আসছে। তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সিলিকা ব্যবহার করা হয়, সিলিকার আস্তরণ দেওয়া থাকে। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তেজস্ক্রিয় উপাদানের নিউক্লিয়াস থেকে কোনটি নির্গত হয়? তেজস্ক্রিয় উপাদানের নিউক্লিয়াস থেকে কোনটি নির্গত হয়? তো এখানে মনে রাখবে এখান থেকে নির্গত হয় না প্রোটন
না নিউট্রন, কোনোটাই নির্গত হয় না অপশন অনুযায়ী। তো অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় ক্ষয়ের সবচেয়ে সাধারণ ফর্মগুলি যেগুলো নির্গমন হয় সেটা হচ্ছে আলফা কণা নির্গত হয়, বিটা কণা নির্গত হয়, গামা রশ্মি নির্গত হয় এবং নিউট্রিনো নির্গত হয়। এবং এখান থেকে তোমার জানতে হবে নিউট্রিনো কি। তো নিউট্রিনো হচ্ছে একটি উপপরমাণু কণা যা একটি ইলেকট্রনের অনুরূপ, ইলেকট্রনের মতোই বলতে পারো। তো অপশনে দেখো কোথাও ইলেকট্রন তোমার নেই, কিন্তু এতে কোনো বৈদ্যুতিক চার্জ নেই এবং খুব ছোট ভরও নেই, যা শূন্যও হতে পারে। তো নিউট্রিনো, তো এখানে অপশনে কোথাও নিউট্রিনো তোমাদের নেই, তো সেই জন্য এখানে অ্যান্সার হচ্ছে এর মধ্যে না প্রোটন নির্গত হয় না নিউট্রন নির্গত হয়। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। কণা যা রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন ছাড়াই একটি পরমাণুর নিউক্লিয়াসে যোগ করা যেতে পারে তাকে কি বলা হয়? এখানে দেখতে পাচ্ছ তোমাকে ডাইরেক্ট সংজ্ঞা দিয়েছে। তো এটা কার সংজ্ঞা? এটা হচ্ছে তোমার নিউট্রনের সংজ্ঞা। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে নিউট্রন যেহেতু তারা নিরপেক্ষ কণা এবং পরমাণু বৈশিষ্ট্য রাসায়নিক পরিবর্তনে কোনো প্রভাবিত করে না। এবং আরেকবার মনে রাখবে এই সংজ্ঞাটা, যে কণা যা রাসায়নিক বৈশিষ্ট্য পরিবর্তন ছাড়া একটি পরমাণু নিউক্লিয়াসে যোগ করতে পারে তাকে বলা হয় নিউট্রন। তোমাদের কাজটি থাকবে যে প্রোটন কাকে বলে পুরো সংজ্ঞা মুখস্থ করবে, ইলেকট্রন কাকে বলে সংজ্ঞা মুখস্থ করবে এবং নিউট্রন কাকে বলে এবং এগুলোর যে ভ্যালু সেগুলো মুখস্থ করবে, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। এখানে এর সাথে মনে রাখবে যে ব্রিটিশ পদার্থবিদ স্যার জেমস চ্যাডউইক তিনি 1932 সালে নিউট্রন আবিষ্কার করেন এবং এই আবিষ্কারের জন্য তিনি 1935 সালে ফিজিক্সে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। প্রথম বোহর কক্ষপথ বা ফার্স্ট বোহর অরবিটে একটি ইলেকট্রনের শক্তি হচ্ছে -13.6 ইভি, ইভি মানে হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এবার এখানে জিজ্ঞেস করেছে তার দ্বিতীয় বোহর কক্ষপথে শক্তি কি হবে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট। অপশন কি হচ্ছে? অপশন বি হবে এখানে এটার অ্যান্সার, এখানে বি হবে, ঠিক আছে, অপশন বি হবে অ্যান্সার। কিভাবে হচ্ছে সেটা একটু শিখে নাও। সবার প্রথম দেখো হাইড্রোজেনের পরমাণুর বোহর কক্ষপথে একটি ইলেকট্রনের শক্তির অভিব্যক্তি দ্বারা প্রকাশ করা যে ফর্মুলা যেটা, সেটা হচ্ছে EN সমান -13.6 ইলেকট্রন ভোল্ট বাই এন স্কোয়ার। এবার দেখো এই এন এর জায়গায় তোমাকে ভ্যালুগুলো পুট করতে হবে, যেখানে শুধু এন শুধুমাত্র অভিজিত মান, মানে কি এন এর জায়গায় যদি এই দেখো প্রথম বোহর কক্ষপথ বলেছে তো এন এর জায়গায় তোমাকে শুধু 1 বসাতে হবে। তারপরে তোমাকে দ্বিতীয় বোহর কক্ষপথ জানতে চাইছে, তখন তুমি এন এর জায়গায় 2 বসাবে। এবার দেখো তুমি যদি 1 বসাও এন এর জায়গায় এই ফর্মুলাতে, তাহলে কি হচ্ছে এখানে যদি EN মানে হচ্ছে E1 হবে, এখানে এটা -13.6 বাই এন স্কোয়ার, এন মানে হচ্ছে 1 করলে এটা কি হয়ে যাবে 1 স্কোয়ার, তাহলে এটা বাই 1 স্কোয়ার মানে তোমার যেটা উপরে যেটা থাকবে সেটাই থেকে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ -13.6 ইলেকট্রন ভোল্টই রয়ে গেল। কিন্তু তুমি যদি এন এর জায়গায় 2 ধরো তখন কি হবে? -13.6 ইলেকট্রন ভোল্ট এটা তো উপরে রয়েছে, নিতে যে এন স্কোয়ারের এন এর জায়গায় 2 বলেছি, তাহলে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে হচ্ছে কি 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 13.4 কে তুমি যখন 4 দিয়ে ভাগ করবে তখন তোমার আসবে 3.4 এবং মাইনাস যেহেতু আছে সেই মাইনাসটা রেখে দিলে তাহলে -3.4 ইলেকট্রন ভোল্ট। তো এইগুলো ঘরে অবশ্যই প্র্যাকটিস করবে, তবে কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবে। ওকে, নেক্সট চলে আসি, ভিনেগার নিম্নোক্ত কোনটির একটি লঘু দ্রবণ? এগুলোর মধ্যে এটা তো খুব সহজ প্রশ্ন, পারবে তোমরা। তো ভিনেগার এটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের একটি লঘু দ্রবণ। এখানে মনে রাখবে ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিড এবং ট্রেস যৌগগুলির একটি জলীয় দ্রবণ যা স্বাদযুক্ত হতে পারে এবং ভিনেগারের মধ্যে সাধারণত 5 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিড থাকে। তো অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নিচের কোনটি প্রোটোজোয়া? তো এই টাইপের প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসে। তো প্রোটোজোয়া এগুলোর মধ্যে হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা, এটি হচ্ছে একটি প্রোটোজোয়া। এখানে মনে রাখবে এককোষী অণুবীক্ষণিক প্রাণীদের প্রোটোজোয়া বা উদ্র প্রাণী বলা হয়। এক্সাম্পল কি? প্লাজমোডিয়াম, ভাইভক্স, এন্টামিবা, হিস্টোলাইটিকা, তো এগুলো সব হচ্ছে তোমার প্রোটোজোয়া। এবং মনে রাখবে ইস্ট, অপশন সি তে যেটা রয়েছে, তো ইস্ট হচ্ছে এক প্রকার এককোষী ছত্রাক, তো এটাও মনে রাখবে। ভিটামিন B12 এর অভাবে যে রোগ হয়ে থাকে, তো ভিটামিন B12 এর অভাবে কোন ধরনের অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়ে থাকে? তো ভিটামিন B12 এর অভাবে মনে রাখবে পেরনিসিয়াস অ্যানিমিয়া রোগ হয়ে থাকে এবং এটা আরেকটা নামেও পরিচিত। তো মনে রাখবে ভিটামিন B12 এর অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেটা তোমার পেরনিসিয়াস অ্যানিমিয়া নামেও পরিচিত, এই ধরনের রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। তো দুটোই মনে রাখবে, পরীক্ষার জন্য বোথ ইম্পর্টেন্ট। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কি হয়? এই চারটে অপশনের মধ্যে কি হয়েছে বা কি হবে? তো মনে রাখবে পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র এটা অনেকবার নিজেকে উল্টে দিয়েছে। অপশন বি হচ্ছে এখানে এটার
সঠিক অ্যান্সার। মনে রাখবে আর্থ ম্যাগনেটিক পোল হ্যাভ রিভার্সড 183 টাইমস ইন লাস্ট 83 মিলিয়ন ইয়ার। লাস্ট 83 মিলিয়ন বছরের মধ্যে আর্থ তার যে ম্যাগনেটিক পোল সেটাকে তোমার 183 বার রিভার্স করা উল্টেছে। তো এটা মনে রাখবে। তো এই জন্য এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি, যে অনেকবার নিজেকে উল্টে দিয়েছে। এক জোড়া যৌগ যা দ্রবণে একসাথে থাকতে পারে না। তো এগুলোর মধ্যে কোন যৌগগুলো একসাথে একটা দ্রবণে থাকতে পারে না, মানে কি তারা একসাথে রিঅ্যাকশন করে ফেলে। তো এখানে কি অ্যান্সার হবে আমাদের? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এবং কোস্টিক সোডা। এবার এখানে তোমাকে মনে রাখতে হবে অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে সোডিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম হাইড্রক্স। তো এখানে দেখো সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম হাইড্রক্সাইড, যেটাকে কোস্টিক সোডাও বলা হয়, সোডিয়াম হাইড্রক্সাইডকে কি বলা হয়? কস্টিক সোডা। তো সোডিয়াম বাইকার্বনেট এবং কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে একসাথে থাকতে পারে না, কারণ তারা একে অপরের সাথে বিক্রিয়া করে। এবং মনে রাখবে সোডিয়াম বাইকার্বনেট এখানে অ্যাসিডের মতো কাজ করে এবং সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা, তো এখানে মনে রাখবে যে সোডিয়াম কার্বনেট অ্যাসিডের মতো কাজ করছে এবং সোডিয়াম হাইড্রক্সাইড বেস হিসাবে বা ক্ষার হিসাবে কাজ করে। এবং এই বিক্রিয়ায় এরা সোডিয়াম কার্বনেট এবং জল উৎপন্ন করে, সোডিয়াম কার্বনেট এবং জল উৎপন্ন করে। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অপশন এ। যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন, সেরা প্রতিক্রিয়া নির্বাচন করুন। শীতকালে রঙিন পোশাক পরা উচিত, এর কারণ হলো কি? তো মনে রাখবে শীতকালে রঙিন পোশাক পরা উচিত, এর কারণ হচ্ছে তারা তাপ শোষণ করে। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো মনে রাখবে শীতকালে রঙিন কাপড় পরা আমাদের আরামদায়ক, কারণ রঙিন কাপড় কি করে? সূর্যের আলো কম প্রতিফলন করে, ফলে কি হয়? সেটা বেশি শোষণ করে। তার সাথে কি শোষণ করে? তাপও শোষণ করে, ফলে কি হয়? শীতকালে আমাদের অতটা ঠান্ডা লাগে না। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। বঙ্গোপসাগরের জলে সবচেয়ে বেশি পরিমাণ যে আয়ন রয়েছে, বঙ্গোপসাগরের জলে সবচেয়ে বেশি পরিমাণ যে আয়ন রয়েছে সেটা হলো কি? তো এখানে মনে রাখবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি, Mg2+SO4 2। তো SO4 2 বলতে 4 এর মাথায় 2। ওকে, নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। কানের কোন অংশ আমাদের শরীরে ভারসাম্য রক্ষা করে? দেখো এই 26টা কোশ্চেন হয়ে গেল, কিন্তু 25টা করে কোশ্চেন থাকে। তো এখানে 26টা ছিল, তো 26টাই আমি তোমাদের করিয়ে দিচ্ছি। তো কানের কোন অংশ আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে? তো অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার হচ্ছে ওটোলিথ বলা হয়। অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার। তো আমাদের অন্তঃকর্ণের অর্ধবৃত্তাকার নালী এবং অটোলিথ যন্ত্র অটোলিথ আমাদের প্রাণীদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। টোটাল আজ 26টা কোশ্চেন ছিল, তার 26 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।